birthday to you, happy birthday to you, মিশা ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি কিন্তু মানে আজ পর্যন্ত কেক কাটিনি, কিন্তু আমাদের সৌভাগ্য কালার্স 24 এর এই সেটে আপনার এই যা করেননি আগে কখনো সেটাই করাতে পেরেছি। সেটার জন্য ক্রেডিট গোস টু তো আমার ছোট ভাই আমাদের প্রযোজক রানাকে। ওকে ভাই, আমি একটু দর্শকদের মানে আমার অডিয়েন্সদের একটু ক্লিয়ার করি বিষয়টা। দর্শক 4 জানুয়ারি আমাদের সবার প্রিয় পছন্দের অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। মিশা ভাই যদি একটু বলি যে মানে এখন পর্যন্ত বেস্ট জন্মদিন জীবনে কোনটা ছিল? বেস্ট জন্মদিন আমি আমার পরিবার তো বিদেশে থাকে, তো আমি আসলে ভুলে গিয়েছিলাম তো ডালাসে আর কি। তখন আমার বড় ছেলে হঠাৎ, আমি তো আমারটা মনে রাখি না, ও দেখি হঠাৎ রাতে একেবারে কেক টেক এনে দিয়ে সারপ্রাইজ করলো আর কি। ওইটাই আমার মনে ছিল। ও ইউনিভার্সিটি থেকে এসে বলল যে আমার ফ্যামিলি তখন ছিল ওইখানটায়, তখন ও বাবা মানে একটা আয়োজন করে ফেললো। আচ্ছা ভাই, এই বছর বয়সটা কত হলো বলেন তো? এবার বয়স হলো গিয়ে 59। ওকে, আরো অনেক গল্প আড্ডা হবে, কেক খাবো, বাট তার আগে আপনার সাথে গল্প আড্ডাটা সেরে নেই প্লিজ মিশা ভাই। থ্যাংক ইউ। দর্শক বুঝতেই পারছেন শুরু হয়ে গিয়েছে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজন। সাথে তো আছি আমি শেরিন জেবিন, আর আজকে আমার পর্বের যে অতিথি তাকেও আপনারা দেখে ফেলেছেন, মিশা সওদাগর ভাই। আর কি ওয়েলকাম জানাবো, আপনার জন্মদিনের শুভেচ্ছার সাথেই আজকের আয়োজনটা শুরু করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এরকম সম্মান দেখানোর জন্য আর মনে রাখার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মনে রাখার মধ্যে আমি মনে করি যে সবচেয়ে বড় ব্লেসিং তো এটা। মিশা ভাই, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। সাথে একটু জানতে চাই যে ফেলে আসা বছরটা 2024 কেমন ছিল আপনার কাছে? 2024টা যদি বলি সব মিলিয়ে মানে আমি ইন্ডাস্ট্রির কথা বলবো। ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা হচ্ছে সেটা খুব একটা, যেমন শুধুমাত্র তুফান ছবিটা ভালো গিয়েছে, অন্যান্য ছবি হয়তো বা আমি বলতে পারবো না তেমন একটা ভালো গিয়েছে। আমি ছবির এই প্রসঙ্গটাতে আসবো আপনার কাছে, বাট তার আগে যদি একটু জানতে চাই মিশা ভাই যে এমন কি হয়েছে 2024-এ ভেবেছিলেন যে অনেক কিছু করবেন বা কিছু কাজ করবেন বা কিছু ভেবেছিলেন সেটা করতে পারেননি বা হয়ে ওঠেনি? না, তুফানের পরে তো অনেক মানে হয় কি, কমার্শিয়াল একটা ছবি যদি সুপার ডুপার হিট হয় তখন আরো অনেক ছবি, আরো অনেক ঘরানার ছবি স্টার্ট হয়ে যায়। এটা ছবির মানে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি কি 2024-এ এমন কিছু? জি আমার অনেকগুলো কাজ মানে আর বেশ কয়েকটা কাজ হতো, সে কাজগুলো থেমে গেছে, সে কাজগুলো পরে চলে গেছে। যদি বলি যে কোনো অপূর্ণতা ছিল কিনা তাহলে এটাই সেই অপূর্ণতা। অপূর্ণতা বলবো না, বলবো যে ইন্ডাস্ট্রি একটু পিছিয়ে গেছে আর কি। এবারে আমি যদি একটু চলচ্চিত্রের প্রসঙ্গে আসি, যে একটু আগেই যেমনটা বলছিলেন ফেলে আসা বছরটার কথা যদি একটু বলি যে 2024-এ সব মিলিয়ে 53 থেকে 54টি ছবি আমি যদি ভুল না করি মুক্তি পেয়েছে, কিন্তু অপ্রত্যাশিত হলেও সত্য একটা মাত্র সিনেমা দর্শক হলে টানতে পেরেছে বা সফলতার গল্প লিখতে পেরেছে। মানে আপনার কি মনে হয়, আপনি কি বলবেন এটা কেন হলো? না, এটা তো দুঃসংবাদ বলা যায় যে, কারণ আমাদের শুধু ঈদ বা বকরিদ হলে আমাদের দিন চলবে না, আমাদের প্রত্যেক দিন খেতে হবে। হ্যাঁ, আমাদের 7 দিনে একদিন ছুটি থাকে, ওই দিনে একটু ভালো খেতে হবে, আমাদের চলতে হবে। তো আমাদের এই 365টা দিনের মধ্যে 2 দিন ঈদ হয়, তো 2 দিন তো আমাদের ভালো থাকলে হবে না, ছবি ভালো ব্যবসা করলে হবে না, আমাদের অন্যান্য দিনগুলোতেও ভালো। সেক্ষেত্রে অন্য ছবিগুলো কেন ব্যবসা করতে পারলো না? এটা ভাইয়া আসলে এটা আমি প্রপার মানে কমার্শিয়াল ছবি যে মানে যেভাবে বানানো উচিত, কমার্শিয়াল ছবির যে অ্যাপ্রোচিং, মানে কমার্শিয়াল ছবিতে মানে সাধারণ মানুষকে এন্টারটেইন করতে হবে প্রথম। তো ভালো স্ক্রিপ্ট রাইটার নিতে হবে, ভালো লিরিসিস্ট নিতে হবে, ভালো মিউজিক ডিরেক্টর নিতে হবে, ভালো গল্প নিতে হবে, ভালো ফিল্ম কাস্টিং নিতে হবে। আর ফিল্মের কাস্টিং ছাড়াও যদি মিডিয়ার কোনো কাস্টিং মনে খুব ভালো করবে, মিক্স করতে হবে, ভালো লোকেশন নিতে হবে এবং নতুন কোনো কিছু দিতে হবে। এটা অনেক মেধার ব্যাপার, অনেক মেধার ব্যাপার। আমার সেই ছবি বানানোর সবচেয়ে আমার দৃষ্টিতে এবং আমার অভিজ্ঞতা বলে সবচেয়ে কঠিন ব্যাপার। এই কঠিন কাজগুলো মানে পর্যায়ক্রমে এখন আর করা হয় না, যেটা করা হয়েছে তুফান এবং সাকসেস পেয়েছে। এই যে সফলতার কথা যদি বলি বা মানে ইউজুয়ালি আমরা কি দেখি যে কোনো দেশের বা যে কোনো মানুষও যদি মানুষ কেন্দ্র করেও আমি ধরি যে সফলতাটা ধীরে ধীরে আসে, মানুষ নিজেকে ধীরে ধীরে আপগ্রেড করে। আমি যদি কৃষ্টি কালচারের কথা বলি সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু সমৃদ্ধির দিকেই এগোয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কেমন যেন চিত্রটা উল্টো। মানে এই চিত্রটা কি আপনাকে কষ্ট দেয় কোনোভাবে?
হ্যাঁ মানে আমাদের যে মানে হয় কি আমাদের মানে সংস্কৃতি সাথে আবার রিলেটেড হচ্ছে রাজনীতি। তো যদি রাজনীতি স্টেবল থাকে তাহলে সংস্কৃতি সেখানে অনেক ইনভেস্ট করতে চায়, সেটা চর্চা হয়। কিন্তু যেহেতু এই ওই জায়গাটায় আমরা মানে ঠিকভাবে বসতে পারি না, রাজনৈতিক যে প্রেক্ষাপটটা আছে এইটাই আমাদের মানে রাজনৈতিক আমি ইন্ডিয়ার কথা এক্সাম্পলটা এখন টানা যায়। ওদের যাই হোক ওদের রাজনীতির সাথে কিন্তু সংস্কৃতি জড়িত। এই জন্য ফিল্ম আজকে কোথায় চলে গেছে ফিল্ম। তো এইটাই মানে আমাদের যেমন ফিল্মের কথা বলি, ওদের ক্রিকেটও অনেক এগিয়েছে, ওদের আরও অনেক অলিম্পিক বলি বা ওদের ইন্টারন্যাশনাল অনেক গেমস ওরা অনেক এগিয়েছে। তো এটার জন্য দরকার কি, এটার জন্য আসলে সরকারিভাবে যে কোনো মানে আমাদের যে সংস্কৃতিকে এটাকে প্রমোট করবে মানে গভর্নমেন্ট, এবং এটাকে বেসরকারিভাবেও কিছু প্রমোট করতে হবে। পৃষ্ঠপোষকতার জি অভাব মাস্ট। এবং আমাদের ওই যে বললাম না যে মানে রাজনীতি যে জায়গায় সঠিকভাবে চলবে তখন মানে সংস্কৃতিও সঠিকভাবে চলবে। এই দুইটার সমন্বয়টা খুব বেশি জরুরি, কিন্তু আমাদের এখানে ঠিকমতো হয় না তো এটা। এবং আমাদের বিশেষ করে আমি যেহেতু ফিল্মটা বুঝি, ফিল্মকে প্রমোট করবে কে? যেমন একটা ক্রিকেটে বিকেএসপি আছে, ইনভেস্ট করা হয়, বিদেশি ট্রেনার আনা হয়। আমাদের মানে আমাদের হলগুলো কিভাবে চলবে, হলগুলো কিভাবে আধুনিক হবে, আমাদের নতুন ট্যালেন্টকে কিভাবে ওয়েলকাম করব। যেমন আমি নতুন মুখ থেকে এসেছি, আমি আমার জায়গাটা বলি যে ইনফরমেশন মিনিস্ট্রি এবং এফডিসি কর্তৃক আয়োজিত হোল বাংলাদেশ ট্যালেন্ট থেকে আমি এসেছি। তো এখানে আমাদের ফিল্ম বানাতে, কমার্শিয়াল ফিল্ম বানাতে বিভিন্ন ট্যালেন্ট লাগে। আমাদের তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দু একটা জায়গায় এই স্কুলটা আছে। চলচ্চিত্র কেন্দ্রিক ট্যালেন্ট হান্ট কিন্তু হবে না, নাই তো তুমি নাই, আসলে আমি মনে করার চেষ্টা করছিলাম। তুমি দেখো না, তুমি মনে করো আর্টিস্ট আনবা, তুমি আর্টিস্ট কোথায়? তুমি ফিল্ম আর্টিস্ট আনো, শুধু নায়ক নায়িকা আনলে তো হবে না, তোমাকে কো আর্টিস্ট লাগবে, ভালো কোনো কমেডিয়ান নাই। একসময় তুমি যদি ফিল্ম শুধু নায়ক নায়িকা চালাতে সক্ষম কখনোই হবে না। তোমার নায়ক নায়িকার সাথে কো আর্টিস্ট লাগবে, ভিলেন লাগবে, কমেডিয়ান লাগবে, তার পিতা মাতা লাগবে, সেকেন্ড একটা পেয়ার থাকবে, সবাই লাগবে ওর মধ্যে। টপ সবারই আসলে সেই গুণটা থাকতে হবে যে অভিনয় শৈলীটা দিয়ে সবার চিত্রটাকে ফুটিয়ে তোলা, সেল ভ্যালু থাকতে হবে সবাইকে। এবং এই যে ওদের সেল ভ্যালু ওরা করবে, এবং ওদের ক্যারেক্টারে যে সমস্ত গাঁথুনি লাগবে, যে ক্যারেক্টার ডায়ালগ দিয়ে, ড্রেস আপ গেট আপ দিয়ে, যে চিত্রায়ন দিয়ে, এই সমস্ত কিছু মিলিয়ে একটা কমার্শিয়াল ছবি বুস্ট আপ হবে। মিশা ভাই একটা ছবি দেখাবো আপনাকে, প্লিজ। জীবন একটা গাড়ির মতো মেইনটেইন করতে হয়। শুভ সন্ধ্যা। মানে আপনারা যারা শিল্পীরা আছেন কতখানি মেইনটেইন করতে পারেন, বা শিল্পীরা কি আসলে মেইনটেইন করতে পারে? এটা আসলে মানে ব্যক্তিগত মানে একটা আমি আসলে আপনার কি মতামত? শিল্পীরা যখন ডে নাইট কাজ করে তখন মেইনটেইনটা সম্ভব হয় না, কারণ আমাদের দেশে যে কাজের পরিস্থিতি, 2 শিফট কাজ করলে আর কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। আর তুলনামূলকভাবে নায়ক নায়িকারা যে পেমেন্টটা পান সাধারণত, অন্যান্য শিল্পীরা সেই পেমেন্টটা খুবই মানে ওই মানে অপ্রতুল। সেই জায়গায় তো মানে কাজ করবে নাকি মেইনটেইন করবে, সব মিলিয়ে একটা আর কি মানে এই জায়গায় আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিভাবে মেইনটেইন করেন জীবনটাকে? মেইনটেইন করতে যে শুধুমাত্র এই যে প্রসঙ্গটা বললেন এটা না, আর অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয় জীবনে, সুখী হতে হলে, সাকসেস দেখতে হলে। ছোট্ট করে একটু জানতে চাই মিশা সওদাগর কিভাবে নিজেকে মেইনটেইন করে আসছে। আসলে মেইনটেইনটা হচ্ছে যখন থেকে চিনলাম, মানে আমার ভিতরে যখন ঢুকলো মানুষ আমাকে চিনবে, অভিনয় করলে মানুষ আমাকে চিনবে, মানুষ যখন তারপর আমি চেষ্টা করলাম উপর আল্লাহ এবং প্রডিউসার ডিরেক্টর এবং যারা আমাকে ভালোবাসে তাদের দয়ায় আমি যখন মানুষ আমাকে চিনতে আরম্ভ করলো তখন আমার দায়বদ্ধতা বেড়ে গেল। যে সেটা হচ্ছে যে আমি তখন পাবলিক ফিগার হয়ে গেলাম, কারণ পাবলিক আমাকে দেখার জন্য টাকা দেয়, অনুষ্ঠানে নেয় টাকা দেয়, আমি যাই করি আমাকে টাকা দেয় মানুষ। তাহলে আমার অনেক কিছু আমাকে অনেক মেনটেন করে চলতে হবে। ইচ্ছা করলে আমার অনেক কিছু আমি করতে পারবো না। তো সেই জায়গা থেকে যতটুকু, তারপরে আমার একটা মোটামুটি একটা ফিগার থাকতে হবে, যে ফিগারটা মেনটেন করতে হবে, ভয়েস মেনটেন করতে হবে, ইভেন তো ক্যারেক্টার মেনটেন করতে হবে। এই যে ভাইয়া বলছেন যে পাবলিক ফিগার, এই জায়গায় জানতে চাই যে পাবলিক ফিগার হয়ে যাওয়ার পরে কি আমরা মেনটেন করতে পারছি নিজেকে? সবার কথা তো আমার বলার অধিকার নেই। অনেকে হ্যাঁ, অনেকে করতে পারে না, হয়তো বা সেটা করতে পারা উচিত ছিল। আমরা যাদের যে স্কুলিং থেকে এসেছি, শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব, শ্রদ্ধেয় আলমগীর সাহেব, ফারুক সাহেব,
সোহেল রানা সাহেব, উজ্জ্বল সাহেব, তারা দারুণ মেনটেন করেছে। শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, শ্রদ্ধেয় রাজীব সাহেব, হুমায়ুন ফরিদি, তারা দারুণ মেনটেন করেছে। তো আমরা তো ওই স্কুলিং থেকে এসেছি এবং আমাদের ইমিডিয়েট সিনিয়র প্রজন্ম, আমি যদি বলি যে আমাদের মহিলা প্রজন্ম বলি, শাবানাজি, ববিতা আপু, সুচরিতা আপা, এরপরের প্রজন্ম রোজিনা আপু, তারপরে এরপরের প্রজন্ম দিতি ম্যাম, তারপর হচ্ছে হলো গিয়ে চম্পা আপু, এটা তো দারুণভাবে মেনটেন করেছে। বর্তমানে কি হলো? তারপরে অলমোস্ট শবনূর, মৌসুমী, পপি পূর্ণিমা অনেক মেনটেন করেছে। এরপর কেমন জানি একটা মানে কি বলবো, এরপর মানে মেনটেনটা মনে ওইভাবে সে হয় না যেভাবে একটা করা উচিত ছিল। এই পর্যন্ত আমরা যেভাবে করে এসেছি, এরপরে মনে একটু মেনটেনটা তখন এবং এটার রেজাল্টও কিন্তু আমরা পাচ্ছি। আমি একটু যদি বলি যে বর্তমানে চলচ্চিত্রের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি বা আমরা একটু তাকিয়ে দেখি যে এক শাকিব খান ছাড়া কারো উপর আসলে ভরসাই করা যাচ্ছে না। মানে এটা কেন? এটা কি মানে হিরো, অ্যাজ এ হিরো, হ্যাঁ, মানে এই দোষটা কার বা এই ব্যর্থতাটা কার? শিল্পীর, নাকি দর্শকদের, নাকি যারা নির্মাণ করছেন কলাকুশলীরা আছেন পেছনে তাদের? দর্শকদের কখনো দোষ দেওয়া যায় না। দর্শককে ভালো কন্টেন্ট, সেটা কমার্শিয়ালি দেই, সেটা আর্ট ঘরানার দেই, দর্শক যদি সে দেবী, দর্শক দেখেছে, সুরঙ্গ দেখেছে, হাওয়া দেখেছে, দর্শক এরকম মনপুরা দেখেছে, কাজে দর্শককে দোষ দেওয়া যাবে না। তুফান দেখেছে, প্রিয়তমা দেখেছে, দর্শককে দোষ দেওয়া যাবে না। দর্শককে যেটা ভাল লাগে, মাস পিপল বা সাধারণ, সেটা এটা নির্মাতাদের বলার ক্ষমতা তো আমার নেই। আমি বলবো যে এটা টোটাল আমাদের সমন্বয়ের অভাব। মানে আমাদের এইদিকে কারোর আর মানে কি বলবো যে কারোর আর মানে লুক বা এইদিকে তাকানোর কারোর মানে মানে সমন্বয় কারোর নেই। মানে এখানে আগে যেভাবে আমরা স্টার্ট হয়েছিল, আমাদেরকে যেভাবে ক্যারেক্টার দিত, হুমায়ুন ফরিদির ছেলে করবা, এটা তো রাজীবের ছেলে, এটা তো এটিএম শামসুজ্জামানের ছেলে, উনি প্যাটার্ন করে তুমি এই প্যাটার্ন করবা, তোমার ড্রেস আপ এটা, গেট আপ এটা থাকে। আমি আমারটা দিয়ে বলি, তেমনি করে করে আমাদেরকে প্রমোট করা হতে হতে তারপরে ভাই হলাম ওনাদের, তারপরে মেইন ভিলেন হয়ে গেলাম। তো আমাদেরকে স্ক্রিপ্ট এভাবে ডিমান্ড করেছে, আমরা সেটাকে পরিপূরক রেখেছি, চেষ্টা করেছি যতটুকু মোটাসোটা খাওয়া দাওয়া পছন্দ করি, কিন্তু তারপরও যাতে মেক বিলিভ হয় যে না ক্যারেক্টার মোটামুটি ঠিক আছে, এটা সব এটা পড়লে ঠিক আছে, ফিল্ম লাগে। তো এরকম প্রত্যেকের দায়বদ্ধতা, সাকিব যেভাবে নিজেকে শানিত করে যেখানে নিয়ে গেছে, আর ফিল্মে কিন্তু মানে মিডিয়াতে কিন্তু ভাগ্য 50% লাগে, মেধা আর ভাগ্য যখন মিলে যায় তখনই ব্লাস্ট। তো সাকিবের ব্যাপারটা যেমন মেধা, তেমন ট্যালেন্ট, তেমন ভাগ্য, সবগুলো আর কি ওরটা সিঙ্ক অ্যাট এ টাইম হয়েছে। ও নিজেকে মেইনটেনও করে অসাধারণ, এবং আমরা সেটা দেখতেই পাই, যে কারণে তিনি আজ সুপারস্টার। মিশা ভাই, আরেকটা ছবি দেখাই প্লিজ। এই ছবির ক্যাপশনে আছে, পুরুষের স্থির চাহনির মধ্যে একটা সৃষ্টি লুকিয়ে থাকে। হ্যাঁ, তো এর মিনিংয়ে আমি যাব, মানে আমার যেটা জানতে চাওয়া, দেশের কোনো নায়ক নায়িকার মাঝে কি এই সৃষ্টিটা দেখেছেন? আমি এটা না ছিল মানে দেশের মানে আমাদের পরবর্তী প্রজন্ম মানে আপনি কি দেখেন পূর্ণিমার পরে প্রজন্মের মধ্যে আমি সবচেয়ে বেশি সম্ভাবনাময়ী মনে করেছিলাম পরিমণিকে। এখনো সম্ভাবনা আমি শেষ হয়ে গেছে আমি বলবো না, তবে মানে থাকে না তরুণ হিসাবে যেটা থাকে না, মানে মিরাজ, মানে এখন মেহেদি মিরাজ যেভাবে আছে, তো ওরা একসময় আশা করি ন্যাশনাল টিমে ওরা ক্যাপ্টেন হবে। ওরা তো মানে লাইক ওরা ইয়ের মতো না যে মাহমুদুল্লাহ বা মুর্তাজা বা তামিম না, ওরা পরে স্টেজে আছে, একসময় আশা করা যায়। তো আমি আশা করেছিলাম পরিমণি ও সবচেয়ে ট্যালেন্ট, কারণ ওর মায়া, ওর মধ্যে সব গুণে গুণান্বিত ছিল। মানে শাবনূরের জায়গাটা, পপি পূর্ণিমা, ওই চারজন যে ক্যাটাগরি ছিল, মৌসুমী, শাবনূর, পপি পূর্ণিমা, এই ক্যাটাগরিকে মানে একা ও ওন করতে পারতো ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা একমাত্র ক্যাপাবিলিটি ছিল ওর, এটা আমার দৃষ্টিতে বলতেছি। আর কমার্শিয়ালি এই অ্যাপ্রোচিংটা ছিল মাহিরও ছিল, কমার্শিয়ালি সে গ্ল্যামার দিয়ে তার স্টাইলটা করবে। আরেকজনের কথা আমার এখন সম্ভাবনা আছে, সেটা হলো পূজা চেরি। এদেরকে আর একটু ডিফারেন্ট টাইপের পারফরমেন্স ভালো করে, সেটা হচ্ছে ওর সম্ভাবনা মানে বাট এই তিনজনটা কমার্শিয়ালি খুব বেশি। আরেকজন সেটা হচ্ছে বুবলি, ও খুব ভালো পারফর্মার, কিন্তু কমার্শিয়ালি যদি বলি তাহলে এর মধ্যে যদি সবার চেয়ে এগিয়ে রাখে সেটা অবশ্যই পরিমণি।
মিশা ভাই, আপনার কি দু লাইন গান শুনতে পারি? আপনার ভরাট কণ্ঠ এবং খুব দারুণ আপনি গান করেন, এবং আপনি আমার সেট এটা করেছেন, আমি শুনেছি। প্লিজ বছরের শুরুটা আমার একটু আনন্দে ভাসিয়ে দেন প্লিজ। এই দর্শক অপেক্ষা করছে, দর্শক ডিমান্ড আছে। অমাই খারাপ আমার, তুমি তোমার জন্য আর আমি রানার জন্য দুই একটা লাইন গাই। আমরা শ্রোতা, আমাদের সাথে গান যায় না চায়, এবং এটা আমাকে দর্শকরা বলে দেয়, যে কারণে আমাকে আপনাকে কষ্ট করে এটা বলতেই হয়। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। সেই প্রশ্নটা হচ্ছে যে যারা শিল্পী, সেটা হোক অভিনয়ে, গানে, নাচে, যেই ক্ষেত্রেই হোক না কেন, তাদের কি দলীয়করণ করা উচিত? কি বলেন মানে আপনি কি বলবেন? মানে রাজনীতির কথা বলছি আমি। দলীয়করণ করা না দলীয়করণ হওয়া, প্রশ্নটা ক্লিয়ার করতে হবে। মানে হওয়া উচিত কিনা, কোনো দল করা উচিত কিনা, আমি সেটা জানতে চাচ্ছি। না, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমারটা বলি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি পছন্দ করে, তার মন থেকে সে অভিনয় করবে, পাশাপাশি সে পলিটিক্সও করবে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি মনে করি যে প্রতিভা তোর মানে সবার একরকম হয় না। আমি আমারটা, যেটা আমার উপলব্ধি, সেটা বলবো যে আমি যদি আমার এইম থাকে আমি অভিনেতা হব, তাহলে আমার অভিনয়ে ফোকাস দেওয়া উচিত, এটা তো গেল একরকম সম্পূর্ণ। আর যদি তারপর মানে আমি শিল্পী হিসাবে বলবো যে শিল্পীদের মনে হয় অভিনয়টা নিয়ে থাকা উচিত, এর বাইরে মনে যাওয়াটা উচিত না। এটা আমারটা, অন্যেরটা মতকে আমি সম্মান করি, তারও কোন মত থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে আমি অভিনয় করি আসলে এই জায়গাটা তো আমি চিনি, এই জায়গায় প্রত্যেকে আমাকে চিনি। আমি আর যদি পলিটিক্স করতে হয় তাহলে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে বিভিন্ন স্টেপ নিতে হয়। এই পলিটিক্স অনেক সাহসের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। তো এই তিনটা যার মধ্যে আছে সে ওইদিকে করতে পারে। কিন্তু যদি সে এদিকে আর্টও চায়, আর্টও সাকসেসফুল করতে চায়, ওইদিকেও করতে চায়, তাহলে একটু প্রবলেমও হয়ে যায় মনে হয়। যেমনটা আমি যদি দৌড়ে ওই দেশের অমিতাভ বচ্চন করতে পারেননি, দেব টেপ করতো, ওরা ছেড়ে দিছে। তারপরে এখানে বা আমাদের কবরিয়াপু করেছিলেন, উনি কতটুকু সাকসেস। আমাদের এখানে ছিলেন, এই যে ফারুক পাঠান সাহেব ছিলেন, উনি কতটুকু সাকসেস। তো কি হলো, করে কি হলো? তার থেকে ভালো তো মানে আমার মনে হয় যারা শুধু ওয়ান অ্যান্ড অনলি নায়ক রাজা কিছু করেনি, উনি আজীবন কিং। আসলে অভিনয় করলে বা শিল্পী যেই ক্ষেত্রে নিজেকে সমৃদ্ধ করতে পারে সেদিকেই ফোকাসটা রাখা উচিত। এবং শিল্পী তো সবার, তখন হয় কি শিল্পী আবার ওই যে দলীয় ভাবে হয়ে যায়, এটা উনি ওই দল করে তো ওই দলের লোক তো দুই দলের, তো তার এটাই আসলে এই কারণে আমার জানতে চাওয়া ছিল যে শিল্পী তো আসলে সবার হবে, তাই না? এইজন্য আমি আমারটা বলছি, অন্যেরটার মতকে আমি আবারও বললাম সম্মান। আমি আমার মতকে বলছি যে মানে আমার মনে হয় যে শিল্পীর যদি যোগ্যতা থাকে না, আমি আমার ভিতরে যে কলা বা আর্ট আছে বা শিল্প আছে, এটা আমি দর্শককে ইনশাআল্লাহ সার্ভিস দিতে পারবো, তাহলে এই জায়গাটায় ফোকাস দেওয়া উচিত। একটা বিষয় নিশ্চয়ই জানেন যে বিএফডিসিতে পরিচালক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল 28 ডিসেম্বর, কিন্তু সরকার থেকে বলা হলো যে বিএফডিসিতে যেন কোনো নির্বাচন না হয়। তো এর ফলে যেন পুরো নির্বাচনটাই থেমে গেল, তাই না? কি মন্তব্য করবেন? আমি মন্তব্য করবো না, মানে কেন থেমে গেল সেটা জানার ব্যাপার। তো আমাকে কে জানি বললো, কোনো একটা ডিরেক্টর আমাকে কোনো একজন বলে, আমি থামলো কেন, বললো যে তার কিছুদিন আগে তো যে মানে মিনিস্ট্রিতে দুইটা ইয়েতে তো মন্ত্রণালয়ে তো আগুন লেগেছিল, তো ওই যে মনে করলো যে এফডিসির নিরাপত্তা, এমডি বলতেছে এফডিসির বাইরের লোকজন আসবে, আরও লোকজন, এই নিরাপত্তা দেওয়াটা এই মুহূর্তে তারা দিবে না, এটি কারণ। তো এখানে আমি কোনো মন্তব্য না। এখানে যদি এফডিসি আসলে ওটা ভুক্ত এরিয়া, তাদের পারমিশন ছাড়া তো আমরা নির্বাচন করতে পারবো না। তো আর তারা যদি ওই জায়গাটা যদি সেফটি ফিল না করে, তাহলে তারা পারমিশন দিবে না। মানে একটা বিষয় যদি বলি যে 8-9 মাস হলো, মানে 8 মাস, আমি যদি একবারে স্পেসিফিকলি বলি যে 8 মাস 9 দিন হলো শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন আপনি। তো এই সময়ের মাঝে উল্লেখযোগ্য কিছু কি করতে পেরেছেন, কি বলবেন? উল্লেখযোগ্য যদি বলি যে এখনো যেই আমরা আসলাম হচ্ছে আমরা মেতে আসলাম, তারপরে তো এরকম একটা আন্দোলন গেল। আন্দোলন যাওয়ার পরে এই শিল্পী সমিতি তো আসলে এটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। তো আমরা সাধারণত পৃষ্ঠপোষকতাই দিয়ে চলি। তো কাউকে বলবো, তো আমরা কাউকে বলতে পারি না, তাই না? আমাদের যে জমানো যেগুলো আছে সেগুলোই চলতে হচ্ছে। বাট আমরা পাশে ছিলাম, বন্যা হয়েছিল,
বন্যা দুর্গতদের পাশে ছিলাম আমরা। উল্লেখযোগ্য করার মতো বলবো না, বললাম যে আমরা পাশে ছিলাম। আমি বাইরে ছিলাম, ওইখান থেকে আমার যতটুকু আমার প্ল্যান ছিল ওই টাকা আমি সবার আগে পাঠিয়ে দিয়েছি। স্টার্ট করো, ফান্ড করো, ফান্ড দিয়ে আমরা যতটুকু পেরেছি আমরা দিতে চেষ্টা করেছি। তারপরে আন্দোলনের সময় বিশেষ করে যেই ছাত্র এবং সাধারণ মানুষরা যে আহত হয়েছিল, ওইখানে সমন্বয় কমিটি যারা ছিলেন, আমরা ওদেরকে একটা ফান্ড দিয়েছি। তো এইগুলোকে উল্লেখযোগ্য বলবো না বলি আমরা এইগুলো কাজ করেছি, মানে এইগুলোর কাজের অংশ। কারণ তারপর তো মানে না ফিল্ম হচ্ছে না প্রোডাকশন হচ্ছে, তো আসলে আয়ের উপর তো ব্যয় নির্ভর। তো এই জন্য আমি বলবো যে যতটুকুন দরকার ছিল ততটুকু কন্টিনিউটি মেনটেন করে গেছি। ওকে মিশা ভাই, আপনি খেলা বিষয়টা খুব ভালো বুঝেন, মানে স্পোর্টসের কথা বলছি, এবং ফিফা ওয়ার্ল্ড কাপে আপনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা হয়েছেও, আমরা দেখেছি। রাইট নাও চলছে বিপিএল এর 11তম আসর। আমি আপনার কাছে জানতে চাই বিপিএল নিয়ে আপনি কি ভবিষ্যৎবাণী করতে চান, বা এইবারের আসরে কার হাতে কাপটা উঠছে। বাট তার আগে আরেকটা প্রশ্ন আমার জানার আছে, আপনি আগে বলেন আপনি কোন দলের সমর্থক? না আমি আসলে যে ভালো খেলে, মানে লোকালে তো সবগুলো আমাদের টিম যে ভালো খেলে তার সাপোর্ট তো অজান্তে হয়ে যায়। কিন্তু এবার যেহেতু সাকিবের দল আছে, আমাদের নায়কের, আচ্ছা, সাকিবের নিজস্ব দল, আর আমি ঢাকার লোক, আমি ঢাকার জন্ম, আমি ঢাকাইয়া, তো আমি তো ঢাকাকে ফার্স্ট সাপোর্ট করব। এরপরে যে ভালো খেলবে তার থাকবো। এবং আমার মনে মনে যেহেতু সাকিবের টিম, এই টিম চ্যাম্পিয়ন হোক, ঢাকার চ্যাম্পিয়ন হোক, এটা তো আমি মনে মনে চাবো। বাট যদি বেটার টিম যদি আমাদেরকে মানে মানে কি বলবো, যে আমাদেরকে হারিয়ে যদি জিতে, সেটা তো ক্রিকেটের ভাষায় আমি বলবো সেটা তো ক্রিকেটের জয়, ওইটাও আমি মেনে নেবো। তারপরে এবার বলেন যে আসলে কার হাতে উঠতে পারে কাপটা? আমি চাই অবশ্যই আমাদের ঢাকার কাছেই যাবে। প্রথমবার একজন মানে অভিনেতা আমি তো যিনি ওন করতেছে তার একটা টিম, আমি অবশ্যই চাই ঢাকার কাছে। আমি তো এটা মানে আমি যেটা বুঝতে পারছি যে আপনি এটা চান, হ্যাঁ, ঢাকার কাছেই চলে যাক। কিন্তু বাস্তবতা কি আসলে? আপনি পারফরম্যান্সের ভিত্তিতে আপনি কি বলবেন যে ও অমুক দলের কাছে যেতে পারে? খেলা সবগুলো দলের খেলা তো এখন শেষ হয়নি। হ্যাঁ, আমি এটাও ভাবছিলাম, দেখি আবার নেক্সট ইনশাআল্লাহ এটা বলতে পারবো। তাহলে এই উত্তরটা কিন্তু আমাকে আগে দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেবো। মিশা ভাই, এই প্রশ্ন উত্তর পর্বটা আপাতত একটু থামিয়ে আবার গেমের ভিতরে যেতে চাই। সেটা হচ্ছে আপনি জায়গায় দাঁড়াবেন, পেছনে কিছু ছবি আসবে, আপনার পরিচিত মুখেরই ছবি আসবে, আমি হিন্টস দেব, হিন্টস শুনে বলতে হবে যে কার ছবি আছে। প্লিজ মিশা ভাই। খুবই সুন্দরী একজন নায়িকা, ভীষণ সুন্দরী একজন নায়িকা মিশা ভাই, মানে তাকে দেখে আসলে বোঝা যায় না যে তার এত বয়স হয়েছে আসলেই। রোজিনা আপু। আরেকটা হিন্টস দেই, তিনি অনেকেরই ক্রাশ, এবং তিনি বিভিন্ন সাক্ষাৎকারে কিন্তু বলেনও যে মান্না ভাই তার, মানে উনি আমাদের প্রজন্মের না না, আমাদের সিনিয়র, কাছাকাছি কাছাকাছি আর কি, মানে রিয়াজ ফিরদৌস ওই প্রজন্মের। একদম তাই, একদম। পূর্ণিমা। মিশা ভাই, যার ছবি পেছনে আছে তিনি একজন গানের মানুষ, হ্যাঁ, এবং এই ছবিটা দেওয়ার একটা বড় কারণই হচ্ছে আপনি। উনি কি আমাদের দেশে গায়ক, না ওই দেশের, অন্য বাইরের দেশের? না না, তিনি আমাদের দেশের গায়ক না। ও মানে ওনাকে পছন্দ করি মনে হয় এরকম কেউ? এমনই কেউ, এবং আমি যদি বলি যে পশ্চিমবঙ্গের, একদমই নচিকেতা। একদম তাই, একদম তাই। নেক্সট ছবি চলে আসছে। তিনি চলচ্চিত্রের মানুষ এবং বিশ্ব তাকে এক নামে চিনে। ডিরেক্টর, প্রোডিউসার, আর্টিস্ট, কি অভিনেতা, এবং তার কাছে আমি যদি বলি যে পরিবার সবার আগে। আমার প্রজন্মের বলা যেতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সময়কারী অবশ্যই। এটা তো আমার সাথে মিল লাগতেছে। আমি আরেকটা হিন্টস দিয়ে দেই যে তার সিনেমা যদি এই সিনেমা হলে দেখানো হয়, বাংলাদেশের সব দর্শক যাবেই। সে কি নায়ক না ভিলেন না ইয়ে? তিনি অবশ্যই নায়ক। আমি আরেকটা সহজ হিন্টস দিচ্ছি, মানে তার আমি যদি বলি যে ছেলের প্রতিষ্ঠানের মডেল হয়েছেন তিনি। উনি কি গায়ক? না, নায়ক। উনি ছেলের প্রতিষ্ঠানের মডেল হয়েছেন? হ্যাঁ। আমাদের সিনিয়র উনি? আমাদের সিনিয়র নায়ক? না না, ওই সময়কারী। মানে আমি মানে আমাদের সময়টা হচ্ছে অমিত হাসান, তারপরে হচ্ছে রুবেল, আমরা কি দেশের মধ্যে ভাবতে হবে না, দেশের গণ্ডির একটু বাইরে বের হন। ও
মানে বাইরের হ্যাঁ, হ্যাঁ। মানে অন্য দেশের অভিনেতার ছবি আসছে? একদমই তাই, তার নামের সাথে খান খান বিষয়টা আছে। শাহরুখ খান? একদম তাই, আমি চাচ্ছিলাম না আপনাকে আর ইয়ে না করতে। না, আবার আমি ভাবছি কি আমাদের দেশের মধ্যে প্রশ্নটা হচ্ছে। মিশা ভাই, পিছনে যিনি আছেন, যার ছবি এখন আছে, তিনি বিশ্ব ক্রিকেটের বড় একজন মানে বিশ্ব ক্রিকেটের বড় বিজ্ঞাপন তিনি। ও, সাকিব আল হাসান? না, তিনি আমাদের দেশের না। ও আচ্ছা 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 আচ্ছা, উনি কি ব্যাটার দুটাই। মানে অলরাউন্ডার? হ্যাঁ হ্যাঁ, এবং আমি যদি আরেকটু বলি, উনি নায়কের চেয়ে কোনো অংশেই কম না দেখতে। উনি কি ইন্ডিয়ান? না, ইন্ডিয়ান যে নায়কের চেয়ে কোনো কম না, এটা তো বিরাট কোহলি ভাবছিলাম তো নায়ক। আচ্ছা আমি যদি আরেকটু বলি, কোন দেশে আর্টিস্ট এটা তো বলা যায়? আমি বলি ভাই, সে তার মেয়ের জামাইয়ের চেয়েও বেশি ও, স্মার্ট। সাইদ আফ্রিদি? একদম তাই। সাইদ আফ্রিদি চলচ্চিত্রের একজন মানুষ, জি। যার ছবি এখন আছে পেছনে। জি। এবং আমি যদি বাংলা চলচ্চিত্রের ইতিহাসের কথা বলি, তাহলে তার নাম বলতেই হবে। কে হতে পারে বলেন তো? না, ওনার এটা ডিপার্টমেন্টটা কি, মানে লাইক নায়ক, নায়িকা, পার্শ্ব অভিনেতা, ভিলেন, কোন প্যাটার্নে পড়ে উনি? সে একজন অভিনেতা, সে সব করে এবং করেছেও সে সব সিনেমায়। এখনো কাজ করে যাচ্ছে? হ্যাঁ, এখনো কাজ করে যাচ্ছে। তাহলে আমার কথা বলতেছো, রাইট? আমি মনে মনে আরো 2-3টা হিন্টস রেডি করে রাখছিলাম, বাট হয়ে গেল। যাক, দারুণ লাগলো মিশা ভাই। যদি একটু জানতে চাই যে 2025 নিয়ে আপনার চাওয়া পাওয়াটা কি? চাপাটা আগে পারিবারিকটা বলি, সেটা হচ্ছে যে মানে আমার এক ছেলে পড়াশোনা শেষ করবে, ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে যাবে, আরেক ছেলে ঢুকবে, ওরা যাতে সাকসেসফুলি ওরা যাতে এই ঘটনাটা ঘটে যাক, এইটা চাই পারিবারিকভাবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের মানে এই যে ইন্ডাস্ট্রির যাতে মানে এখন যে মানে একটু নাজেহাল অবস্থায় বা বেশ নাজেহাল অবস্থায় আছে, যাতে এই ঈদে ছবি এমন ব্যবসা করুক যাতে ইন্ডাস্ট্রিতে আবার যাতে কাজের পরিধি বাড়ুক, এটা আমার দুটো এক্সপেকটেশন। 2025 নিয়ে মিশা সওদাগরের পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে যে মানে যদি যে ছবিগুলো আছে, আগুন আর বরবাদ, এই দুটো আমার ছবি। এই ছবি উপরে নির্ভর করবে যে আমি মানে এখন তো আমার অনেক কাজ করেছি জীবনে। আচ্ছা, কাজটা তো এখন কাজ কমার্শিয়াল বা বড় কাজ তো এমনিতেই কম হয়। তা আমি ওই বেছে কাজ করবো ওইগুলো বলবো না, আমি বলবো যে ভাল লাগলে আর কি, ভাল লাগার ব্যাপার আছে, যেহেতু পরিবার বাইরেও থাকে, তো সেই জায়গা থেকে মানে আমি পরিকল্পনা হচ্ছে যে একেবারে ভাল না লাগলে আর কি কাজটা একটু কম করব বা দূরেই থাকবো, এইটাই পরিকল্পনা। আর পরিবারকে সময় দিব আর কি, পরিকল্পনা এটা। ওকে, 3.5 দশকের ক্যারিয়ার আপনার। জি জি। ওকে, সেই জায়গা থেকে যদি জানতে চাই যে 2025 সালটা চলচ্চিত্রের জন্য কেমন হতে পারে? আপনার তো অভিজ্ঞতাও আছে অনেক, তাই না? মানে আহামরি আমি এক্সপেকটেশন তো করবো না, আমি যেমন চাচ্ছি যে এই ছবিগুলো ঈদে যদি জঙ্গলি রিলিজ পায়, দাগি চলে আসে, নিশোর, জঙ্গলি হচ্ছে আমাদের ইসের এই যে সিয়ামের, তো তেমনি করে ওই আরেকটা এখনই বলে দিই, সিয়াম কিন্তু খুব একজন মানে পরিশ্রমী এবং ট্যালেন্টেড একটা আর্টিস্ট, ওর মধ্যে সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে, এটা এমন সময় বলা হয়নি, আমি এই মুহূর্তে বলে দিলাম, ঠিক আছে? সিয়াম অত্যন্ত একজন ট্যালেন্টেড আর্টিস্ট, অত্যন্ত পরিশ্রমী একজন আর্টিস্ট, তো ওরও কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। আচ্ছা, গেল এটা। তো ও নিশু আর সাকিব খানের বরবাদ এবং আগুন আসার কথা, তো এই তিনটা ছবি যদি ইনশাল্লাহ ব্লাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ঘুরে যাবে খুব তাড়াতাড়ি। কারণ ঘুরবে তাড়াতাড়ি, সাকিবের একটা আলাদা অডিয়েন্স, নিশোর একটা আলাদা অডিয়েন্স, সিয়ামের একটা নিজস্ব অডিয়েন্স, তো তিনজনটা যদি আমরা ধরি, যে তিনজনের অডিয়েন্স যদি আলাদা আলাদা হয়, তাহলে একটা বিরাট পাওনা হয়ে গেল ফিল্মের। তো এই জন্যই আমি জাস্ট এই কথাটার উপরে, জঙ্গলি খুব ভালো হয়েছে, শিহাব শাহিন ভালো ছবি বানায়, অসম্ভব ভালো মেকার, আমি তার ছবিতে কাজ করেছি, তো ও নিশু ভালো আর্টিস্ট এবং ভালো প্রোডাকশন, যে প্রোডাকশন হাউসগুলো সব নাম করা, তো দাগি ভালো যাক এবং অবশ্যই বরবাদ অনেক ভালো যাক। তো এই তিনটা ছবি, এই জঙ্গলি, দাগি, বরবাদ, ইন্ডাস্ট্রি
মানে অনেকাংশে ঘুরিয়ে দেবে। এই কিন্তু জন্য এই আমি 3 আশা ছবিতে করছি কি ইন্ডাস্ট্রি চলবে? না না ঘোরাবে, মানে আরো ছবি হবে, এই 3 ছবি হবে না। আচ্ছা, এই তো আচ্ছা। মানে সাকিবের এই 3 সিনেমা আশা দেখাচ্ছে। অনেকে বারে ছবিতে ব্যবসা হচ্ছে, সিনেপ্লেক্সে হচ্ছে, ডিজিটাল রাইটস গুলো অনেক দাম বেচা হচ্ছে, আবার মানে মাঝারি টাইপের ছবি অনেকগুলো হবে, সিয়াম করবে, নিশু তার পছন্দের মতো ক্যারেক্টারগুলো করবে, তো এইগুলো বাড়বে, তখন তো ফিল্ম আর কি বাড়া আরম্ভ করলো। এই যে আপনি বলছিলেন বরবাদ সিনেমায় আপনাকে দেখা যাবে, তারপর এশা মার্ডার এই সিনেমাটা তো এশা আপনাকে আমরা মার্ডারে পাবো, আছে। হ্যাঁ, জি, জি। তারপর আপনাকে অনেকগুলো সিনেমা আমরা পাবো, এটা আমরা কিন্তু আগে থেকেই জানি। জি জি জি। এর বাইরে কিসে পেতে পারি, দর্শক আপনাকে কিভাবে পাবে এরপরে 2025-এ? বললাম তো আগুনে পাবে, তারপর হচ্ছে হলো গিয়ে সেটা হচ্ছে যে অনাবৃত, একটা একেবারে ডিফারেন্ট, মানে আমার জীবনের একটা চরিত্র যদি ডিফারেন্ট বলি সেটা হচ্ছে অনাবৃত, সাইফুল ইসলাম মান্নু ভাইয়ের। মানে আমি আমার সারা জীবনের একটা অন্যরকম একটা, মানে আমার সারা জীবনের এরকম আমি ক্যারেক্টার আচ্ছা। করি না। এটা আমি আমার বুদ্ধিতে এই কথাটা বলতেছি, অনেকের সাথে মিলবে নাকি না মিলবে আমি জানি না। আমি এই চরিত্র করিনি, আমি এই ধরনের অ্যাক্টিংও করিনি, সমস্ত কিছু করিয়েছেন ডাইরেক্টর সাইফুল ইসলাম মান্নু। অনাবৃত ছবি সেন্সর হয়ে গেছে, এই আচ্ছা। ছবি আমি একেবারে অন্যরকম ভাবে উনি আমাকে, মানে আপনার ক্যারিয়ারে এরকম ক্যারেক্টারে কখনোই আমি আমাদের করিনি সামনে কখনো। আসেনি, আমি তাহলে তো একেবারে ভিন্ন রকম কিছু একেবারে আমরা মানে উনি পাচ্ছি আপনার কাছ থেকে। মিশা ভাই, গল্প আড্ডায় আসলে সময়টা একেবারেই শেষের দিকে চলে এসেছে, আয়োজনটা শেষ করতে হচ্ছে, বাট এই আয়োজনের শেষটা আমি আপনার একটা সংলাপের সাথে করতে চাই। আল্লাহ আপনি ভাবতে থাকুন, আমি ছোট্ট করে দর্শকদের কাছ থেকে প্লিজ বিদায় প্লিজ নিয়ে প্লিজ আসি। প্লিজ। দর্শক, এই ছিল তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। কেউ যদি আমার কাছের মানুষের খারাপ ভাবে বা খারাপ করতে চেষ্টা করে, তাহলে আমি ওর জীবন নষ্ট করে দেব। কি করব? নষ্ট করে দেব।